কালকের শোভাবাজার রাজবাড়ির ডিসকাশনটা মনে আছে? ঠিক টেনে নিয়ে চলে আসলো সৌভিকটা। রাত্রেবেলার ডিসকাশন হলো, এক রাত্রের মধ্যে 1 ঘন্টার ডিসিশন। সকাল 4:30-র সময় বেরিয়ে সোজা কাশিমবাজার রয় প্যালেস। আজকে সৌমিত্রাকে নিয়ে, মৌসুমীদিকেও চেনেন সবাই, চলে এসেছি কাশিমবাজার রাজবাড়ি। পুরো এক্সপ্লোর করবো লাইক নেভার বিফোর। এন্ড আই ক্যান অ্যাসিওর ইউ দিস, আমাদের মতন তো ভেতরে অন্দরমহলে কি কাশিমবাজারের রয় প্যালেস কেউ আগে দেখাই চ্যালেঞ্জ। চমক আছে, চমকগুলো কিন্তু দেখতে হবে, মন দিয়ে মাথা তুলে দেখুন। এখানে দুটি রাজবাড়ির, দুই রাজার মিলন। শোভাবাজার বড় তরফের মহাশয় সৌমিত নারায়ণ দেব এবং মহাশয় পল্লব রায়, কাশিমবাজার রাজবাড়ি। আমরা এখানে এসে পৌঁছেছি এবং তাদের দুজনের আবার এই জেনারেশনের মিলন, তাদের গল্প নিয়ে মেতে উঠবো আজকের সিসিআই। চলো আসুন, লেটস এনজয় দ্য রয়্যাল ফিস্ট। আরে স্বাগতম, কেমন আছেন? আপনি কেমন আছেন? খুব ভালো। অনেকদিন পরে অনেক আবার দেখা হলো। অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য। না না না, এই বলছি কথা, আমার তো ভালো লাগছে। একটা আউটিং হলো, এই তো। প্লাস এদের কথা নিয়ে আমাদের বাড়িটাকেও ভালো করে দেখা হলো, সবার সামনে তুলে ধরাটাই তো দরকার। এইগুলো তো বন্ধ হয়ে গেছে না? বর্তমান যুগে মানে আমরা যে আবার মিলিত হতে পারছি, এটা একটা একটা বিরাট আনন্দের ব্যাপার। বিষয়। একটা জিনিস পল্লববাবু আমার খুব দেখে ভালো লাগছিল, সেটা হচ্ছে এই যে এমব্লেমটা, এটার পেছনে ইতিহাসটা কি? আচ্ছা, আমরা তাহলে একটুখানি সামনের দিকে যাই, ওখানে দাঁড়িয়ে কথা বলি। প্রথমত বলি যে এই যে বাড়িটা যে সময় তৈরি হয়েছিল, এইটা হচ্ছে আমাদের এন্টায়ার রাজবাড়ির মধ্যে সব থেকে লেটেস্ট কনস্ট্রাকশন। অ্যারাউন্ড 1840 সালে তৈরি হয়েছিল এই পোর্শনটা। আচ্ছা, এটা হচ্ছে পশ্চিম দিক, আর ও পাশটা হচ্ছে পূর্ব দিক, যেটা আরো পূর্বে তৈরি হয়েছিল, ওখানে আমরা যাব। তো এইটা যখন তৈরি হয়েছিল সেই সময়তে মোটর গাড়ি আবিষ্কার হয়নি। এখন তখনকার দিনে ঘোড়ার গাড়ি করে সবাই আসতেন, অতিথিরা আসতেন, এবং সেই ঘোড়ার গাড়ি আপনারা জানেন সেই গাড়িগুলো ঘোরানো সম্ভব ছিল না, একদিকেই চলতো একদম। সেই জন্য প্রত্যেকটা বাড়িতেই একটা ইন গেট হতো, একটা আউট গেট আউটগেট হতো। তো এইখানে হচ্ছে ইন গেট, যেখান দিয়ে আপনারা এলেন, এটা হচ্ছে ইন গেট। আচ্ছা এসে এইখানেতে অতিথিদের নামিয়ে দিয়ে এই পেছন দিকে হচ্ছে আউট গেট। আচ্ছা, এখান দিয়ে বেরিয়ে সামনে আস্তাবল বাড়ি ছিল, তো সেখানে ঘোড়ার গাড়িগুলো থাকতো আর কি। হ্যাঁ আমাদের এরকম বাড়িতেও ঠিক ওইভাবেই এইভাবে সেট আপ করা আছে। পরবর্তীকালে ঘোড়ার যুগ যখন শেষ হয়ে গেল, তখন মোটর গাড়িগুলো আস্তাবলে থাকতে আচ্ছা আচ্ছা। থাকতে রইলো আর কি। আসুন আমরা একটুখানি ওপরে যাই, হ্যাঁ। এখান থেকে দেখি। হ্যাঁ, কি বলছিলেন আপনি এইটার তো ব্যাপারে? আমরা বলছিলাম যে এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ এইটা বেসিক্যালি আউট হাউস, মানে বাইরের আচ্ছা। বাড়ি আর কি। তো এত বড় বিল্ডিংটার মধ্যে 3টে রুম আছে। মাঝখানে হচ্ছে সেন্ট্রাল ড্রয়িং রুম, একদিকে হচ্ছে প্রাইভেট সিটিং চেম্বার, ধরুন কোনো ডিগনিটারি কেউ এলেন, নবাব বাহাদুর এলেন, বা হয়তো ভাইসরয় এলেন, বা কেউ এলেন, তার জন্য সেপারেট সিটিং রুম। আর একদিকে হচ্ছে ডাইনিং রুম, আর সামনে একটা লম্বা করিডোর আছে, এখানে ওনাদের সঙ্গে যারা ডিগনিটারিদের সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স আসতেন তাদের ওয়েটিং এরিয়া। বাহ। আর এইখানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই যে অক্টাগন স্ট্যান্ড, এটা বেসিক্যালি হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড। ও আগেকার দিনে তো পাইপ মিউজিক ছিল না, তো এইখানে তখনকার দিনে লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট ছিল, যে কিছু অনুষ্ঠান হলে এখানে ব্যান্ড বাজতো এবং দূর থেকে আওয়াজটা শোনা যেত। আচ্ছা, এইটাও কি আপনাদের কবে সেই না, 1840? না, এই ফোয়ারাটা পরে আমরা মানে এখানে বসিয়েছি। আচ্ছা এটা কিন্তু একটা ফ্ল্যাট টেবিল ছিল, একটা ব্যান্ড স্ট্যান্ড। আচ্ছা, তো এইভাবে তৈরি করা। আর আপনি যে জিজ্ঞেস করছেন যে এই এমব্লেমটা, হ্যাঁ এটাকে বলা হয় কোট অফ আর্মস। ইয়েস। তখনকার দিনে যখন কোনো ব্যক্তিকে মানে রয়্যালটি বলে ডিক্লেয়ার করা হতো, বা when the gentleman was elected into the ranks, তখন ব্রিটিশ সম্রাট তিনি টু ভাইসরয় পারমিশন দিতেন টু হ্যাভ দ্য কোট অফ আর্মস অন টপ অফ ইয়োর হাউস
অন দ্য স্টেশনারি, অন দ্য লিভারি, এবং যেখানে অফিসিয়াল ডকুমেন্টেশন দরকার হতো সেখানেতে এটা ইউজ করার পারমিশন দিত। আর এটা বেসিক্যালি বৈশিষ্ট্য হচ্ছে যে দেখুন, লায়ন আর ইউনিকর্ন। আমি সেটাই দেখছি। হ্যাঁ, লায়ন হচ্ছে ইংল্যান্ডের প্রতীক, আর ইউনিকর্ন হচ্ছে স্কটল্যান্ডের প্রতীক। এই আচ্ছা। আমাদের বর্তমান মনার্ক যারা আছেন তারা উইন্ডসর, যখন স্কটল্যান্ড আর ইংল্যান্ডের ইউনিফিকেশন হয় সেই সময় থেকে ওনারা লায়ন এন্ড ইউনিকর্ন এই কোট অফ আর্মসটা উনি ইউজ করতেন। এটা কোট অফ আর্মস অফ দ্য মনার্ক অফ ইংল্যান্ড, এবং উইথ পারমিশন ওনারা ইন্ডিয়ান রয়্যালটিদের যাদের রেকগনাইজ করতেন তাদেরকে ইউজ করার পারমিশন। বাহ। সো ইট ইজ দ্য ব্রিটিশ ক্রাউন আনফরচুনেটলি অন টপ অফ দি হাউস। তো তখনকার দিনে এটাই না, এটা আনফরচুনেটলি নয়, তার কারণটা আমি আপনাকে বলি। ধরুন, ইতিহাস থেকে যখন আমাদের জানতে হবে তখন কিন্তু বর্তমান সময় থেকে আমি ইতিহাসটা কিছুতেই বুঝতে পারবো না, সেই পরিপ্রেক্ষিতটা বুঝতে পারবো না। আমাকে এই কথাটা আমরা ডিসকাস করি। একদমই তাই, একদমই তাই। এবং এই ক্ষেত্রে মাঝখানে যে সিম্বলটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, আমাদের বলতে আমার গ্র্যান্ডফাদার রাজা কমলরঞ্জন রায়, ওনার টাইটেল হয়েছিল 1938-এ। আচ্ছা। এটা হচ্ছে ওনার পার্সোনাল কোট অফ আর্মস। আমাদের জেনারেশনের 3 জনের রেকগনিশন হয়েছিল ফর বেনেভোলেন্ট এন্ড চ্যারিটিস দ্যাট দে ডিড ইন দ্য সোসাইটি। কন্ট্রিবিউশনকে রেকগনাইজ করে রাজা উপাধি হয়েছিল। এবং যেহেতু আমাদের এটা ব্যক্তিগত উপাধি ছিল, উইথ দি ডিমাইজ অর উইথ দি ডেথ অফ দি পার্সন, এটা সাবসিকুয়েন্ট জেনারেশন কিন্তু ইউজ করতে পারতেন না। তো আমাদের পূর্বেকার জেনারেশনের কোট অফ আর্মসের ছবিও আছে, আবার তাদের মৃত্যুর পরে সেটা আবার নেই সেরকম ছবিও আছে। সেই ছবিও আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ঠাকুরদাদা রাজা কমলরঞ্জন রায়, 1938-এ ওনার রয়্যাল টাইটেল হয়েছিল। তো সেই জন্য মাঝখানটা হচ্ছে অমৃত কুম্ভ, দ্যাটস দ্য সোর্স অফ ওয়েলথ, and the 2 creatures are guarding the source of wealth with the crown on top. আর মাঝখানে কে আর লেখা আছে রাজা কমলরঞ্জন রায়, এটা ওনার নাম, পার্সোনাল কোট অফ আর্মস। মানে বর্তমান যুগে আমরা যদি সেই ব্রিটিশ সাম্রাজ্যে থাকতাম তাহলে এটা কিন্তু রিমুভ করতে হতো আফটার হিজ ডেথ, কিন্তু এখন ইটস জাস্ট এ ম্যাটার অফ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। আমি কিন্তু এই জিনিসটি আরেকটা জায়গাতেও দেখেছি, আপনাকেও জানাই, সেটা হচ্ছে আন্দোলের যে চৌধুরী বাড়ি আছে ওরাও কিন্তু ইউজ করে। সম্ভবত এটা তখনকার দিনে আপনারা জানবেন ইতিহাসে, এটা নিজের ইচ্ছা মতন ইউজ করা যেত না, একদমই উইথ পারমিশন এন্ড উইথ যেটা বলছিলাম যে আমাদের মানে আমরা পরাধীন ছিলাম, এই কোনো কিছু করতে গেলে ব্রিটিশ সরকারের মানে সম্রাটের পারমিশন ছাড়া এটা ইউজ করা যেত না, এবং এই ডিজাইনটা অ্যাপ্রুভ করার পরে কিন্তু এটা পারমিশন করার জন্য। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, যেমন আপনি একটু আগেই বলছিলেন ঘোড়ার গাড়ির কথা বললেন, তারপর ফিটন গাড়ির কথা বললেন, 4 চাকাই গাড়ির কথা বললেন। তো আমি যতদূর ইতিহাস পড়েছি আমি দেখেছি নেটিভদের মধ্যে প্রথম ঘোড়ার গাড়ি ব্যবহার করবার পারমিশন তখন নিতে হতো ইংরেজদের কাছে, পালকি চড়বার পারমিশন নিতে হতো ইংরেজদের কাছে, নিজের ইচ্ছাতে করলেই আমি পালকি চড়তে পারতাম না। তো এইগুলো প্রথম পেয়েছিলেন মহারাজা নবকৃষ্ণ। আমার খুব গর্ব হয় যে আমি তারই বংশধর। তো এবং শুধু তাই না, এই যে 4 মাথা হলো টুপি, এই টুপি কিন্তু চৌখপ্পি টুপি যাকে বলা হতো, সেই টুপি কিন্তু সাধারণ লোক পড়তে পারতেন না। এটা ইংরেজরা পারমিশন দিয়েছিলেন ওনাকে মহারাজা দিয়ে ইয়ে পাওয়ার পর, উপাধি পাওয়ার পর। তো সেই থেকে আপনাদেরও ঠিক সেম একই জিনিস আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। বর্তমান যুগে আমরা ঠিক ভাবতে পারিনি যে তখন কত স্ট্রিক্ট ছিল এবং কত পারমিশনের অধীন ছিল। পারমিশন না থাকলে করা যেত না, একদম মানে নিজের দেশে থেকেও করা যেত না, সেটা আমরা বর্তমান যুগে সেটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, তখনকার মানে সিস্টেমটা সেরকমই ছিল। একদম একদম। চলুন আমরা ভিতরে যাই। আর বাঁদিকে হচ্ছে ওপরে যেটা দেখছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার। তো এটা মানে মেকানিক্যাল ক্লক। তো এটা প্রত্যেকদিন ওয়াইন্ড করতে হয়, কারণ এই ক্লক টাওয়ারটা পরে আমরা প্রস্তুত করেছি। ওপরের পোর্শনটা, গলায় যে নকশা করা অংশটা দেখছেন, এইটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার। এটা বেসিক্যালি এই বাড়ি, এটা তো বাইরের বাড়ি, কোনো কিছু ফ্ল্যাগ হোয়েস্টিং হলে বা ছাদে যদি কাউকে যেতে হতো, এটা হচ্ছে স্টেয়ারকেস ফর গোয়িং রিচিং দ্য টেরেস। মানে বাড়ির ভেতরের দিক দিয়ে না গিয়েও বাইরে থেকে যাতে বাইরের মানুষরা এসে উপরে আসতে পারছে। আপনার এই কথা প্রসঙ্গে আমারও একটা কথা মনে পড়লো, আমি ওদেরকে বলছিলাম সেদিনকে, দুর্গাপুজোর সময় 1757 খ্রিস্টাব্দে প্রথম দুর্গাপুজো বঙ্গের বুকে 2টো জায়গায় হয়েছিল, শোভাবাজার রাজবাড়ি এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর রাজবাড়িতে। তো সেই সময় আপনার মানে কি বলবো, এই যে ক্লক টাওয়ার আপনি যেটা বললেন, বা সিঁড়ি দিয়ে বা বহির্বিভাগ, আমাদের বাড়িতে যখন লর্ড ক্লাইভ এসেছিলেন, উনি বিদেশি মানে ম্লেচ্ছ, মহারাজা নবকৃষ্ণ ছিলেন বৈষ্ণব।
তো তাকে তো বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, তাই জন্য বাড়ির বাইরে দিয়ে সিঁড়ি করে নাচঘরে উনি এলেন, নাচঘর থেকে দুর্গা ঠাকুর দেখলেন, নাচ দেখলেন, আবার বাইরে দিয়ে বেরিয়ে গেলেন। তাতে কি হলো, সাপও মরলো লাঠিও ভাঙলো না, ব্যাপারটা অনেকটা ওরকম। এবং প্রত্যেকটা বাড়িতে তখনকার দিনে বাহির মহল, অন্দরমহল এরকম থাকতো। কারণ কি ধরুন, আমরা তো মুর্শিদাবাদে রয়েছি, তখনকার দিনে মুর্শিদাবাদ মানে একদম মোগলদের ঘাস মানে ঘাঁটি ছিল, যে বাংলা বিহার উড়িষ্যার নবাব তিনি মুর্শিদাবাদে বিরাজমান ছিলেন, মসনদ ছিল ওনার লালবাগে বা মুর্শিদাবাদে। এবং আমরা যেহেতু খুব কাছে, মুর্শিদাবাদ সব থেকে বেশি মানে কি বলবো ক্লোজ সোসাইটি ছিল, এবং আমাদের মহিলারা তারা অত্যন্ত পর্দানসীন ছিল একদম। এবং এটা ভীষণ ভাবে স্ট্রিক্ট ছিল, যে ধরুন আমাদের শুধু বাড়ির মহিলারা, আশেপাশে বাইরে যারা থাকতেন তারা প্রচন্ড ভাবে পর্দানসীন ছিলেন, এবং সেই আগ্রহ মেনেই কিন্তু তখনকার দিনে সোসাইটিটা রান করতো। একদম একদম। চলুন আমরা ভেতরে যাই। যে আগেকার দিনে গেস্টরা এলে এটা ছিল ফর্মাল এন্ট্রেন্স, যেখান দিয়ে আমরা এলাম। ঘোড়া গাড়ি থেকে নেমে তারা সোজা এইখানে এসে এই জায়গাতে বসতেন, এবং এইখানে ধরুন কোনো সময় বল হলে বা কোনো রকম ইন্টারাকশন হলে এই হচ্ছে সেই জায়গা। এবং বাঁদিকে একটা প্রাইভেট সিটিং এরিয়া আছে, উইথ তখনকার দিনে তো এরকম অ্যাটাচ টয়লেট ছিল না, তবুও সেখানে একটা টয়লেটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। না, সেটা কি তখন থেকেই ছিল? তো এই বিল্ডিং এ বেসিক্যালি যে বললাম যে তিনখানা ঘর, একটা হচ্ছে প্রাইভেট সিটিং এরিয়া, হয়তো কেউ ডিগনিটারি এলেন তিনি তো সকলের সঙ্গে নাও বলতে পারেন, তার স্পেশাল সিটিং এরিয়া। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, আর তারপর হচ্ছে ডাইনিং রুম। তো এটা হচ্ছে সেইভাবে কনস্ট্রাকশন, পুরো বিল্ডিংটা মাত্র 3টে রুম নিয়ে করা অ্যাকচুয়ালি। আর ওপাশে সামনে একটা অফিস আছে, আমার গ্র্যান্ডফাদারের অফিস, উনি বসতেন ওখানে। বাইরে কেউ দেখা করতে এলে ওখানে উনি মিট করতেন লোকেদের সঙ্গে। ডান দিকে সিমিলারলি একটা রেপ্লিকা আছে বাড়ির সামনে, সেটা আমরা ওখান থেকে গিয়ে দেখতে পাবো। আচ্ছা, এই যে 1840 খ্রিস্টাব্দে এটা যে হয়েছিল তৈরি, আর পাশে বাম দিকেও দেখলাম আপনাদের ক্লক টাওয়ারের পাশে কিছু জায়গা রয়েছে, ঘরের মতন রয়েছে, এবং হয়তো আমরা পরে দেখবো সেই জায়গাগুলো। এবং ডান দিকেও দেখলাম আপনার বেশ থাম দিয়ে 5খানা থাম হলে একটা বাড়ি রয়েছে। ওইটা আমরা একটু এখান থেকে বেরিয়ে আমরা সেগুলো দেখতে দেখতে আবার চলে আসি। আমাদের এখানে টাইটেল কিরকম ভাবে দেওয়া হতো, এটা জেনারেলি একটা দরবার হতো। তো সেই দরবারেতে অল দ্য নোবেল মেন মানে রাজা মহারাজা নবাব সবাই ইনভাইটেড হতেন, এবং সকলের সামনে কিন্তু সেই ব্যক্তিকে র্যাঙ্কে ইলেক্ট করা হতো। তো তার একটা ধরুন মানে এটাকে বলা হয় সনদ। তো এই দরবারেতে 2-3টে জিনিস হতো। একটা তো সবাইকে ডিগনিটারিজে ইনভাইট করা হতো, দ্বিতীয়ত সেইখানেতে ওনার একটা রয়্যাল ড্রেস দেওয়া হতো। সেই ড্রেসটা কতটা এখন ইংল্যান্ডের মোনার্ক যেরকম ড্রেস করেন, it was almost something similar to him with a royal sword. আপনারা এখানে দেখতে পাবেন যে পেছনে যে ছবি আছে, ছবিতে দেখুন উনি সোর্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এইটা তৈরি হতো সিরিয়াতে, মানে ডামাস্কাস স্টিল ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্টিল ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা ইনস্ক্রাইব করা আছে ভেতরে, প্রেজেন্টেড টু সাচ এন্ড সাচ পারসন উইথ দ্য টাইটেল অফ রাজা, একদম নামে ইনস্ক্রাইব করা আছে। আর এটা তৈরি করতো তখন ব্রিটিশ কোম্পানি, যেমন হ্যামিল্টন, কুককেল দিয়ে এরা তৈরি করতো। পরবর্তীকালে সাতরাম দাস, থালামাল, এরকম সব ইন্ডিয়ান কোম্পানি ছিল যারা এগুলো বাইরের জিনিসটা তৈরি করতেন। আর তো এই সেরিমোনিয়াল ড্রেস উইথ সেরিমোনিয়াল সোর্ড, এবং তার সঙ্গে প্রদান করা হতো সনদ। হ্যাঁ, সনদ সার্টিফিকেট। তো এটা হচ্ছে সনদ, এটা আপনার ভাইসরয়ের কাছ থেকে আসতো। তো তখনকার দিনে আপনি নিশ্চয়ই জানেন যে এই টাইটেল গুলো রাজা বা মহারাজা এগুলো খুব মানে বিরল ছিল। সবাইকে যে দেওয়া হতো এরকম কোনো ব্যাপার ছিল না, খুব মানে মুষ্টিমেয় কিছু নোবেল পার্সন তাদেরকে এটা দেওয়া হতো। এবং এটা আপনার বেরোতো বছরে 2বার। একটা হচ্ছে যে মানে কুইন্স বার্থডেতে বেরোতো, আর একটা সম্ভবত ক্রিসমাসের সময় বেরোতো। আচ্ছা, ক্রিসমাসের সময় বছরে 2বার বেরোতো। এবং এই সনদেও দেখুন যে এটা বেসিক্যালি ভাইসরয়ের সিল, কোট অফ আর্মস। এখানেও দেখুন লায়ন এন্ড ইউনিকর্ন, সেই প্রতীক, সেইটাই ওনারা পরবর্তীকালে অ্যালাউ করতেন টু ইউজ। এটা হচ্ছে 1898, বাঁ দিকে এটা হচ্ছে রাজা আশুতোষনাথ রায়, আমার গ্রেট গ্র্যান্ডফাদার, আর ডান দিকে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার রাজা কমলরঞ্জন রায়, 1938। তখনকার দিনে মানে ইন্ডিয়ার সামার ক্যাপিটাল ছিল সিমলা। তো সিমলায় যে ভাইসরিক্যাল লজ আছে সেখান থেকে এটা প্রদান হতো। এটা সিমলা থেকে প্রদান করবে। আচ্ছা আচ্ছা, যেহেতু সামারে এটা যেহেতু মানে আমাদের ফ্যামিলিতে কতগুলো
বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমাদের we are all one sons from last 10 generation। তাই? হ্যাঁ, আমাদের কোনো ব্রাঞ্চিং নেই। এবং ফলে কি হয়েছিল, সেই সময়তে হেলথ ভালো ছিল না বলে অনেকে খুব তাড়াতাড়ি ডিমাইস হয়েছিল। তো ফলে এই বাইরের বাড়িতে ওই জিনিসগুলো ঠিক কন্ট্রোলের মধ্যে ছিল না। মানে মায়েরা তো পর্দানসীন ছিলেন, দোতলায় থাকতেন নন্দন। একদমই তাই। তো বিভিন্ন সময় বাড়িটা বিভিন্ন ভাবে ইউজ হয়েছে। যেমন এই যে জায়গা দেখি, ইট ইজ বেসিক্যালি আর ডাইনিং রুম, কিন্তু মানে কারা ডাইন করেছেন, কবে করেছেন, উই ডোন্ট নো, বিকজ ইট ওয়াজ মোস্টলি দ্য লেডিস ফর অলমোস্ট 50 ইয়ার্স। 3 জেনারেশনে তাড়াতাড়ি মারা গেছেন বলে আমি হিসেব করে দেখি অলমোস্ট 50 ইয়ার্স কোটো ওয়ার্স দে অ্যাডমিনিস্ট্রেট আওয়ার এস্টেট, 3 জেনারেশন কনসেকিউটিভলি। তো আনুমানিক এটা হচ্ছে ডাইনিং রুম, কিন্তু আমরা জানি এখানে কোনো সময় আলমারি ছিল, ফায়ার আর্ম স্টোর থাকতো, কখনো ওখানে বিলিয়ার্ড টেবিল ছিল, কখনো আবার ডার্ক রুম ছিল, ফটোগ্রাফি স্টুডিও হিসেবে ইউজ হতো। আবার কখনো আমার ঠাকুরদাদার সময় আমরা জানি, তো উনি বাবাকে হারিয়েছিলেন 6 মাস বয়সে, তো তখন ব্রিটিশ গভর্নমেন্ট 3rd টাইম ফটো ওয়ার্কস করেছিলেন, এবং তখন ওনাকে আপব্রিঙ্গিং এর জন্য একজন ব্রিটিশ গভর্নেন্সকে আমাদের বাড়িতে রেখেছিলেন। তো এটা গভর্নেন্স এখানে থাকতেন, গভর্নেন্স মানে এই ঘরটা অনেক কারণে ব্যবহার হয়েছে। এইখানে যে আমরা এলাম, তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের এই যে ধরুন রাজবাড়ি যদি বলি, এটা কিন্তু একটা বাড়ি নয়, এটা অনেকগুলো বিল্ডিং একটা কমন বাউন্ডারি ওয়ালের মধ্যে আছে। তো এই যে দরবার হল যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা সেপারেট বিল্ডিং, বোঝাই যাচ্ছে কমপ্লিটলি সেপারেট বিল্ডিং। এবং ছাদে উঠলে আমরা দেখি এর কিন্তু কার্নিশ আলাদা, এবং সামনে যেখান থেকে ঢুকলাম সেই কার্নিশ এসে এই কার্নিশের সঙ্গে ঠেকানো হয়েছে মাত্র। তো ইট ইজ ইটসেলফ এ সেপারেট বিল্ডিং। এবং এই বিল্ডিংটা যে কেন তৈরি হয়েছিল বা কে তৈরি করেছিলেন, এইটা কিন্তু আমাদের কাছে এখন একটা বিরাট মিস্ট্রি। আচ্ছা, তবে আমার স্ট্রাকচারটা দেখে এবং সবকিছু দেখে, হাইটটাও দেখে এইখানকার থেকে এদিকের হাইটটা বেশি। আর আমার যেটা হাইটটা সেম, এটা দূর থেকে প্রজেকশনের জন্য এরকম আচ্ছা, সেম হাইট। তো এইসব দেখে আমার মনে হচ্ছে এইটা কিন্তু আপনার 1700 সালেরই হতে পারে, কারণ কাশিমবাজার প্রিডমিনেন্টলি ইট ওয়াজ এ পোর্ট। 1757 এর পূর্বে মানে নাথিং এলস এক্সিস্টেড আদার দেন কাশিমবাজার এন্ড ভগবানগোলা। কাশিমবাজার বলতে ইন্টারন্যাশনাল পোর্ট, এবং 1757 এর 300 বছর পূর্বে থেকে এখানে ডাচ, ফ্রেঞ্চ, আর্মেনিয়ান, পর্তুগিজ এবং ব্রিটিশ তারা কিন্তু ইউরোপ থেকে জাহাজে করে আসতেন। এবং এই বাড়ির থেকে 700 মিটার দূরে ছিল মেন বহতা গঙ্গা, এবং সেইখানে কিন্তু জেটি ছিল ইংলিশদের, মানে ইংল্যান্ডের লোকেদের তৈরি করা, এবং সেখানে জাহাজ ঘাটা ছিল, এবং সেখানে গঙ্গাতে বানও আসতো, যার জন্য নাম হচ্ছে বানজেটিয়া। মানে জেটিতে বান আসতো, এরকম বানজেটিয়া বলে জায়গা। মানে বানটা আমরা কলকাতা শহরে বান দেখতে পাই, কারণ এখন তো আগে শুনতাম বড় বড় বান আসতো, এখন তো শুনেছি ভেঙে দেয় বানটাকে। তো সেইখান থেকে মানে বানটার উৎপত্তি কিন্তু সমুদ্র থেকে এইখানে অব্দি বান আসছে। জায়গার নাম হচ্ছে বানজেটি, এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। বাহ। তো এখানে 300 বছর ধরে ডাচ, ফ্রেঞ্চ, আর্মেনিয়ান আছে, এবং প্রিডমিনেন্টলি কাশিমবাজার ছিল ইট ওয়াজ এ হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড সিটি, নট এ ভিলেজ। এবং এইখান থেকে ধরুন তারা কেন আসতেন, তারা এখান থেকে বিভিন্ন জিনিস মানে কিনে নিয়ে যেতেন, নট ইম্পোর্ট বাট এক্সপোর্ট। সেটা ছিল স্পাইসেস, ফুড গ্রেনস, খাগড়ার কাঁসার বাসন যেটা আমরা ইয়েলো মেটাল বিখ্যাত, এবং মুর্শিদাবাদ সিল্ক, এবং তার সঙ্গে আইভরি ফিগারিন্স। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আজিমগঞ্জ এবং বহরমপুর অঞ্চলেতে সব থেকে নিপুণ কারিগর তারা থাকতেন, এবং তারা জাতিতে সূত্রধর, কিন্তু তারা এত ফাইন ওয়ার্কম্যান ছিলেন, তাদেরকে বলা হতো ভাস্কর, মানে ভাস্কর্য যার থেকে এসেছে। তো দি ফাইনেস্ট অফ দি ওয়ার্কম্যানস অফ দি মানে আইভরি আর্টিসানস দে ওয়্যার ফ্রম মানে মুর্শিদাবাদ, কাশিমবাজার অঞ্চলে। আমাদের দেশে 3টে জায়গায় হাতি তাদের কাজ হয়, একটা হচ্ছে দিল্লি অঞ্চলে, রাজস্থানের, দ্বিতীয় হচ্ছে কেরলাতে, এবং তৃতীয় হচ্ছে মুর্শিদাবাদ। বাট উই ওয়্যার দি ফাইনেস্ট। আপনি আজকে যদি ক্রিস্টিজ বা সবজিতে দেখেন, দেখবেন সেই সমস্ত জিনিস এখন প্রচুর বহু মূল্যে মানে কেনাবেচা হচ্ছে। ধরুন এই একটু ভেতরে যাই, এই আর্চের উপর দেখুন ডিজাইন গুলো, নকশাগুলো খুব সুন্দর, এগুলো এক একটা এক এক রকম, যে নেটের মতন কাজ করা, ফুল, বিভিন্ন ধরনের ফুল, এবং দুকোণে দেখুন দুটো ফিগারিন আছে,
দু কোনায় দুটো ফিগারিন আছে। তো এখন এইটা মানে ইন্ডিয়ান ফিগারিন নাকি এটা কোনো মানে ইউরোপিয়ান ফিগারিন সেটা ঠিক বোঝা অসম্ভব, কিন্তু যে ড্রেসটা পরে আছেন সেটা একটা এরকম হাফ ব্লাউজ মতন, আর তলারটা স্কার্ট নাকি ঘাগরা এটা বলা মুশকিল, বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এবং নিচেও ছিল, সেটা একটু নষ্ট হয়ে গেছে, দুটো দরজার উপরেতেই ছিল। আচ্ছা, এখানে রয়েছে এখন? ফিগারের ছিল, রয়েছে এখন। হ্যাঁ। আর এই জায়গাটা কিন্তু নাট মন্দির নয়, ইটস নট এ রিলিজিয়াস প্লেস, ইটস আ গ্র্যান্ড ধরুন দরবার হল বা মিটিং রুম এরকম কিছু ছিল। মানে এই ব্যবহার জায়গাটা আমার কেন জানি না খুব মনে হচ্ছে যেন মানে সেই একটু দরবার হল বা কনফারেন্স। ওই ধরনের, কারণ আমার বাড়ি কিছু জায়গার সঙ্গে মিল পাচ্ছি আমি এই জায়গাটা। কিন্তু একদম। ঠাকুর দালান এই জন্য নয় যে দেখুন এখানে ঠাকুর রাখলে দেখতে পাওয়া যাবে, মানে দূর থেকে প্রজেকশনটা দেখা যাবে, এই থামের আড়ায় চাপা পড়ে থামের যাবে। জন্য। দ্বিতীয় মেন কারণ হচ্ছে যে দেখুন এখানে কোনো অ্যাক্সেস নেই, বাইরের লোকেরা আসতে পারবেন, এটা একদম বাড়ির ভেতরের অংশ, অন্দরমহল। তৃতীয় হচ্ছে যে এখানে কোনো সিঁড়ি ছিল না, এই যে সামনে যে সিঁড়ি যেখান দিয়ে আমরা ওঠানামা করলাম, এই সিঁড়িটা কিন্তু ছিল না, এটা 2 বছর আগে আমি এটা ডিজাইন করে তৈরি করেছি। আচ্ছা, তো ইট ওয়াজ এন ইনকমপ্লিট বিল্ডিং, মানে যিনি বানিয়েছিলেন তিনি এই জায়গাটা তৈরি করার আগে মানে হয়তো, হ্যাঁ। তো ইট ওয়াজ আনফিনিশ। এই সাইডের দুটো করিডোর দিয়ে খালি আকারের অ্যাপ্রোচ ছিল। কিন্তু এই বাড়িটা তো কিছুর জন্য একটা বানিয়েছিলেন, কারণ ইট ওয়াজ এ গ্র্যান্ড দরবার হল। হ্যাঁ, দরবার হল। কারণ ড্রয়িং রুমে কিন্তু দরবার হয় না, দ্যাট ইজ আ সিটিং স্পেস উইথ দ্য ফ্যামিলি উইথ দ্য গেস্ট, সেইখানে কিন্তু ফর্মাল মিটিংস এর জন্য নয়। হচ্ছে না, আড্ডা থামছে না। আজকে আমি সিনে নেই, আজকে মহারাজা দুইজনই অনেকক্ষণ আমাদেরকে ওই ইতিহাসগুলোর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলছে। বসবে পারিবারিক আড্ডা, সেই আড্ডাটাতে একটা ছোট ছোট প্রশ্ন, একটা ছোট ছোট ইনস্টেন্স আপনাদের জন্য, শুধু একমাত্র আপনাদের জন্য। কালচার ক্যানভাস ইন্ডিয়া, সিসিআই। আপনারা না বারবার বলতে ভালো লাগে না, ভালো তো বেসে ফেলেছেন অলরেডি আমাদেরকে। সাবস্ক্রাইব করুন, লাইকটা তাড়াতাড়ি করুন, আর কমেন্ট করা শুরু করুন কেমন লাগছে, তাহলে তো আগামী ভিডিওগুলোতে যেতে পারবো। দেখুন ঘেমে নিয়ে গেছি।